নমস্কার। আজকে আমরা ডক্টর মিচিও কাকুর একটা দারুণ ইন্টারভিউ নিয়ে কথা বলবো। মানে খুব গভীর কিছু বিষয় নিয়ে আলোচনা আর কি। হ্যাঁ, স্ট্রিং থিওরি, মাল্টিভার্স, চেতনা, মানবজাতির ফিউচার, অনেক কিছু। একদম। তো আমাদের লক্ষ্য থাকবে এইসব বড় বড় আইডিয়াগুলো থেকে মানে সবচেয়ে জরুরি আর ইন্টারেস্টিং অংশগুলো তুলে আনা। ঠিক। শুরু করি তাহলে স্ট্রিং থিওরি দিয়ে। ডক্টর কাকুর কথায় মহাবিশ্বটা যেন একটা বিরাট অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা কিভাবে? ধরুন, যত অতি পারমাণবিক কণা আছে, ইলেকট্রন, কোয়ার্ক, এইসব, এগুলো আসলে খুব ছোট ভাইব্রেট করা স্ট্রিং। স্ট্রিং মানে গিটারের তারের মতো? অনেকটা ওরকমই। এই স্ট্রিংগুলো বিভিন্ন সুরে কাঁপে। পদার্থবিদ্যা হলো এই সুরগুলোর হারমোনি, মানে নিয়মকানুন। রসায়ন হলো এদের ইন্টারঅ্যাকশন। বাহ, তার মানে পুরো মহাবিশ্বটাই একটা মিউজিক। এক কথায় হ্যাঁ। উনি তো আইনস্টাইনের ঈশ্বরের মনের কথাও বলেন, হয়তো সেটা 11 মাত্রার স্পেসে বাঁচতে থাকা কসমিক মিউজিক। এই থিওরির আসল গুরুত্বটা কোথায়? মানে কেন এটা নিয়ে এত আলোচনা? আসল কারণ হলো এটাই একমাত্র থিওরি যেটা কোয়ান্টাম মেকানিক্স আর আইনস্টাইনের আপেক্ষিকতাকে এক সূত্রে বাঁধার চেষ্টা করছে। মানে খুব ছোট আর খুব বড় জগতের নিয়মগুলোকে একসাথে মেলানো। ও আচ্ছা, কিন্তু এটা প্রমাণ করা কি সম্ভব? এখনই সম্ভব না। সেই টেকনোলজি এখনো আসেনি। ডক্টর কাকুর নিজের যে কাজ, স্ট্রিং ফিল্ড থিওরি, সেটার লক্ষ্য হল পুরো জিনিসটাকে একটা ইকুয়েশনে নিয়ে আসা। উনি মজা করে বলেন 1 ইঞ্চি লম্বা সমীকরণ। আর ওই যে 11টা মাত্রার কথা বলেন, আমাদের চেনা 4টে মাত্রা ছাড়াও? হ্যাঁ, থিওরি অনুযায়ী আরও 7টা লুকানো মাত্রা আছে, খুব ছোট স্কেলে। স্ট্রিংগুলো নাকি ওই এক্সট্রা ডাইমেনশনেই কাঁপে। এটা অবশ্য বেশ জটিল গণিত। বোঝা গেল। আচ্ছা, এবার একটু কোয়ান্টাম মেকানিক্সের কথায় আসি। ডক্টর কাকু বলছেন এটা নাকি আমাদের বেঁচে থাকার জন্যই জরুরি, শুধু কণার জগৎ নয়। খুবই জরুরি। উনি বলেছেন, ভাবুন যদি কোয়ান্টাম মেকানিক্স সুইচ অফ করে দেওয়া যায়, তাহলে কি হবে? পরমাণু স্টেবল থাকবে না। ইলেকট্রনগুলো সোজা নিউক্লিয়াসে গিয়ে পড়বে। আমরা সবকিছু এক মুহূর্তে মিলিয়ে যাব। সর্বনাশ! তার মানে এই যে আমরা টিকে আছি, পৃথিবী চলছে, এমনকি জীবন। হ্যাঁ, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিসের মতো প্রসেসও কোয়ান্টাম মেকানিক্স ছাড়া সম্ভব হতো না। এটা আমাদের স্টেবিলিটি দেয়। আর উনি যে বললেন আমাদের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাশক্তির সাথেও এর যোগ থাকতে পারে, সেটা কিভাবে? দেখুন, কোয়ান্টাম ওয়ার্ল্ড তো অনিশ্চয়তার ভরা। মানে সবকিছু আগে থেকেই ঠিক করা নয়। এই যে অনিশ্চয়তা, এটাই হয়তো আমাদের একটা সুযোগ দেয়, মানে রোবটের মতো না হয়ে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার। ইন্টারেস্টিং। যদিও এটা এখনো ফিলোসফিক্যাল প্রশ্ন দেশি, তাই না? একদম। কিন্তু কানেকশনটা ভাবার মতো। আচ্ছা, এই মহাবিশ্বের বাইরে কি সত্যি অন্য জগৎ আছে? মাল্টিভার্সের আইডিয়াটা তো প্রায় সায়েন্স ফিকশনের মতো লাগে। ডক্টর কাকুর ব্যাখ্যাটা বেশ মজার। উনি বলছেন, আমাদের মহাবিশ্ব হয়তো একটা বুদবুদের মতো, আর এরকম অসংখ্য বুদবুদ, মানে মহাবিশ্ব, তৈরি হচ্ছে, একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। বিগ ব্যাং কি তাহলে এরকমই কোনো ঘটনা? হতে পারে। হয়তো দুটো মহাবিশ্বের ধাক্কা, বা একটা থেকে আরেকটার জন্ম। আর স্ট্রিং থিওরির যে অনেকগুলো সলিউশন পাওয়া যায়, সেগুলো হয়তো এই আলাদা আলাদা মহাবিশ্বের নিয়মকানুন। তাহলে ডার্ক ম্যাটার, যেটা মহাবিশ্বের বেশিরভাগ জুড়ে আছে কিন্তু আমরা দেখতে পাই না, সেটারও কি কোনো ব্যাখ্যা আছে স্ট্রিং থিওরিতে? উনি একটা সম্ভাবনার কথা বলেন। ডার্ক ম্যাটার হয়তো স্ট্রিংয়ের আরও হাই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন, মানে উঁচু স্কেলের সুর বা নোটস। ও, এটা স্ট্রিং থিওরি থেকেই আসছে। সেরকম একটা আইডিয়া আর কি। যদিও অন্য ব্যাখ্যাও আছে, তবে মজার ব্যাপার, আইনস্টাইনও নাকি ভাবতেন ব্ল্যাক হোল অন্য মহাবিশ্বের দরজা হতে পারে। তাই নাকি? হ্যাঁ। আর ধরুন, যখন আমাদের মহাবিশ্ব একদিন তাপীয় মৃত্যুর দিকে যাবে, মানে ঠান্ডা হয়ে সব থেমে যাবে, তখন তখন হয়তো একমাত্র বাঁচার উপায় হবে অন্য কোনো মহাবিশ্বে পাড়ি জমানো। মাই গড! আচ্ছা, এই যখন পালানোর কথা আসছে, তখন তো মানুষের ভবিষ্যৎ মানে অমরত্বের কথাও উনি বলেছেন। হ্যাঁ, বলেছেন। ডিজিটাল অমরত্ব তো প্রায় এখনই সম্ভব বলছেন। যেমন উইলিয়াম শ্যাটনারের ডিজিটাল ক্লোন তৈরি হয়েছে, যেটা ওন স্মৃতি, পার্সোনালিটি ধরে রাখছে। কিন্তু শরীরকে বাঁচিয়ে রাখা মানে জৈব অমরত্ব? সেটা অনেক কঠিন, তবে অসম্ভব নয় হয়তো ভবিষ্যতে।
জিনোম এডিটিং করে বয়সকে থামানো বা ব্রেনকে ডিজিটাইজ করে কম্পিউটারে আপলোড করা। ব্রেন আপলোড? হ্যাঁ, বা ব্রেনকে কম্পিউটারের সাথে কানেক্ট করা। এগুলো হয়তো ভবিষ্যতে সম্ভব হবে। তখন মানুষ হয়তো নিজেদের আপগ্রেড করে নেবে। আপগ্রেড করে মানে ধরুন মঙ্গলে বা অন্য গ্রহে বাস করার জন্য নিজেদের শরীর বা ডিএনএকে বদলে নেওয়া। 100 বছর পরে মানুষ হয়তো গ্রিক মিথের দেবতাদের মতো ক্ষমতা পেয়ে যাবে। জীবন, পদার্থ, শক্তি নিয়ন্ত্রণ করবে। কেন নয়, প্রযুক্তির বার্তন তো সেদিকে ইঙ্গিত দিচ্ছে। ভাবুন, চেতনাকে ডিজিটাইজ করে আলোর গতিতে অন্য নক্ষত্রে পাঠানো। অবিশ্বাস্য লাগছে শুনতে। আচ্ছা, শেষে ইউএফও নিয়েও তো কিছু বললেন উনি। হ্যাঁ, বললেন যে বেশিরভাগ ঘটনায় ব্যাখ্যা করা যায়, ভুল দেখা, প্রাকৃতিক ঘটনা, এইসব। কিন্তু প্রায় 5% কেস থাকে যেগুলো বেশ রহস্যময়। রহস্যময় মানে যেখানে অনেকজন নির্ভরযোগ্য সাক্ষী থাকে, রেডার ডেটা থাকে, কিন্তু কোনো ব্যাখ্যা মেলে না। তবে মুশকিল হলো কোনো সলিড প্রুফ নেই। এলিয়েনদের কোনো ভাঙা যন্ত্র বা হ্যাঁ, ওইসব আর কি, কোনো কিছুই পাওয়া যায়নি। ডক্টর কাকুর মতে যদি খুব উন্নত এলিয়েন থাকেও, তারা হয়তো টাইপ 3 সিভিলাইজেশন হবে। টাইপ 3? সেটা কি? মানে যারা পুরো গ্যালাক্সির শক্তিকে কন্ট্রোল করতে পারে, আমাদের থেকে লক্ষ লক্ষ বছর এগিয়ে। তাদের কাছে আমরা হয়তো জঙ্গলের হরিণের মতো, খুব একটা ইন্টারেস্টিং নাও লাগতে পারে। ঠিক। সত্যি, এই আলোচনাগুলো শুনলে মনে হয় আমাদের চেনা জগতের ধারণাটাই কত ছোট। একদম। মহাবিশ্বের মিউজিক থেকে শুরু করে কোয়ান্টাম জগতের অনিশ্চয়তা, মাল্টিভার্সের সম্ভাবনা, আবার প্রযুক্তির হাত ধরে অমরত্বের দিকে এগিয়ে যাওয়া, ভাবনার অনেক খোরাক। আর শেষে সেই প্রশ্নটা এসেই যায়, যার উত্তর আইনস্টাইনও খুঁজেছিলেন, থিওরি অফ এভরিথিং। হ্যাঁ, সেই 1 ইঞ্চি লম্বা ইকুয়েশন যা পুরো সৃষ্টিকে ব্যাখ্যা করবে। তার খোঁজ তো চলছেই। এই বিশাল মহাজাগতিক নাটকে আমাদের এই টুকু অস্তিত্বের মানে কি? জ্ঞানের এই যাত্রা আমাদের কোথায় নিয়ে যাবে? এই প্রশ্নগুলোই হয়তো সবচেয়ে বড় বিস্ময়, তাই না? মনে হয় তাই। এই প্রশ্নগুলো নিয়েই তো বিজ্ঞান এগিয়ে চলে।